কেউ কি আছেন? ওয়েলকাম। এখন রাত 12টা। শুনবেন অমীমাংসিত ভূতের গল্প, ভয়ানক কিন্তু সত্যি। গল্পটা ছোট মামার কাছ থেকে শোনা। তখন আমরা অনেক ছোট ছিলাম। মামাও ভার্সিটির স্টুডেন্ট ছিলেন। ঘুরোঘুরি ভীষণ পছন্দ করতেন। মামা ছিলেন ভাই বোনের মধ্যে সবার ছোট, সবার আদরের। তাই তার ঘোরাঘুরি নিয়ে কেউই কখনো নিষেধ করতো না। মামা সবসময় যেখানেই ঘুরতে যেত এসে আমাদেরকে গল্প বলতো। হই হুল্লোড় করা মানুষ, আমরাও আগ্রহ নিয়ে গল্প শুনতাম। একদিন রাত 10টা কি 11টা, আমরা সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ দরজায় কলিং বেল। অবাক হলাম, এত রাতে কেউ তো আসার কথা না। বাবা উঠে দরজা খুললেন, খুলে চিৎকার দিলেন, বাবু তুই? আমরাও সবাই বাবার চিৎকার শুনে অবাক হলাম। ছোট মামার নাম বাবু ছিল। গিয়ে দেখে ছোট মামা উদ্ভ্রান্তের মতো তাকিয়ে আছে, চোখ দুটো লাল, বিধ্বস্ত শরীর, খালি হাত, কিচ্ছু ছিল না হাতে। হঠাৎ করে ছোট মামা হাত পা ভেঙে মাথা ঘুরে পড়ে গেল। বাবা তাড়াতাড়ি করে মামাকে ধরে সোফায় এনে বসালেন। প্রচণ্ড জ্বর ছিল মামার গায়ে। আমরাও অবাক হলাম, কি হয়েছে মামা, এত জ্বর কেন আপনার? মা বলল, কি রে বাবু, তোর এই অবস্থা কেন? তোর না শিলিগুড়ি যাওয়ার কথা ছিল? মামা বলল, আপা খুব খিদে লেগেছে, কিছু খাওয়া। মা দৌড়ে চলে গেলেন কিছু খাবার আনতে। আমরাও উসখুস করছিলাম কি হয়েছে জানার জন্য, কিন্তু ভয় জিজ্ঞেস করতে পারছিলাম না, কারণ মামার কথা বলার মতো শক্তি ছিল না। মা স্যুপ এনে মামাকে খাইয়ে দিলেন। মামা অল্প একটু খেয়ে সোফাতেই ঘুমিয়ে পড়ল। তখন বাবা আর মা মিলে মামাকে ধরাধরি করে বিছানায় নিয়ে শুইয়ে দিলেন। তখন আর গল্প শোনা হলো না। অপেক্ষা করছিলাম কখন সকাল হবে, মামা ঘুম থেকে উঠবে। সেই উঠা মামা উঠলেন 1 সপ্তাহ পর। একটু সুস্থ বোধ করছিলেন। তখন মা জিজ্ঞেস করলো, তোর কি হয়েছিল বাবু, কোথায় গিয়েছিলি তুই? আমরা মায়ের পেছন পেছন ছিলাম। মামা বলল, আপা থাক, আমি আসলে বলতে চাচ্ছি না, তোরা শুনিস না। মা বলল, না রে ভাই, বল কি হয়েছে? তুই তোমার সাহসী ভাই, হঠাৎ এত ভয় পেলি? জানিস গত 1 সপ্তাহে থেকে থেকে তুই চিৎকার দিয়ে উঠতি ঘুমের মধ্যে, খিঁচুনি হয়েছিল তোর, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন তুই এত ভয় পেলি? কি দেখে এত ভয় পেলি? মামা চুপ করেছিল অনেকক্ষণ, তারপর বলল, তোরা শুনিস না, ভয় পাবি। মা বলল, কিছু হবে না, আমরা আছি তো, বল কেন ভয় পাবে? আর তুই তো সাহসী ছেলে, তুই ভয় পাচ্ছিস কেন এত? তখন মামা বলল, আমরা 5 বন্ধু মিলে শিলিগুড়ি গিয়েছিলাম, তুই তো জানিস আপা। মাকে বলল। মা বলল, হ্যাঁ জানি তো, কিন্তু শিলিগুড়ি থেকে হঠাৎ ঢাকায়? মামা বললেন, আমি ছবি তুলতেছিলাম, এই করতে করতে বাসটা মিস করে ফেললাম। আমার বাকি বন্ধুরা
তখন বাসে করে রওনা দিয়ে দিল, আমার জন্য আর অপেক্ষা করলো না। হঠাৎ যখন সময় জ্ঞান হলো, দেখলাম বাস তো নেই। পরের বাসে করে যাচ্ছিলাম। সন্ধ্যা হয়ে গেল। বাস ড্রাইভার বলল, বাস আর এগোবে না, এখানেই থাকবে, সকাল থেকে আবার শুরু হবে। আমার আর তর্সই ছিল না। ভাবলাম নেমে যাই, কোনো হোটেল দেখি। খুঁজতে খুঁজতে দেখলাম একটা কানা গলি। ভাবলাম দেখি তো এই গলিতে কোনো সস্তা হোটেল পাওয়া যায় কিনা। পাইনি। হঠাৎ দেখি সেই গলি দিয়ে একটা রাস্তা পাহাড় বেয়ে নেমে যাচ্ছে নিচে। অবাক হলাম। কি বুঝে হাঁটতে হাঁটতে সেই পথে এগোলাম। গিয়ে দেখলাম একটা হোটেল। ভাবলাম যে এখানেই থাকি। দেখতে সুন্দর লাগছিল হোটেলটা, অনেকটা রাজকীয় বাড়ির মতো। রিসেপশনে দেখলাম একজন বয়স্ক খটোমটো লোক। জিজ্ঞেস করলাম, রুম খালি আছে? খুব রাগান্বিত চোখে আমার দিকে তাকালো। রাগান্বিত স্বরে বলল, আছে, কিন্তু দেওয়া যাবে না, যাও যাও, অন্য কোথাও খোঁজো। বললাম, ভাই, আমার তো এখন খোঁজার কোনো জায়গা নাই, রাত হয়ে গিয়েছে, থাকতে হবে, একটা রাতের ব্যাপার তো, আমি সকালেই চলে যাব। বলল, ঠিক আছে, থাকো তাহলে। একটা চাবি ছুঁড়ে বলল, 401 রুম। বললাম, টাকা? অদ্ভুতভাবে হেসে বলল, বেঁচে থাকলে দিও। আমিও গা ঝাড়া দিয়ে ভাবলাম, ধুর, আগে থাকি, সকালে উঠে দেখা যাবে, যাওয়ার সময়ই টাকা দেওয়া যাবে। সিঁড়ি দিয়ে উঠলাম। খেয়াল করলাম সবগুলো রুম অন্ধকার, শুধু সিঁড়ির রুমে হলদে রঙের আলো, আর কোনো রুমেই কোনো আলো নেই। অবাক হলাম। সুন্দর হোটেল, ছিমছাম পরিপাটি, কিন্তু মানুষজনকে দেখছি না কেন। অবশেষে 4 তলায় উঠলাম। রুমের দরজা খুলে দেখলাম বিশাল জানালা, বাইরে খুব সুন্দর পাহাড়, চাঁদ দেখা যাচ্ছে। পূর্ণিমার চাঁদ, অনেক বড় চাঁদ। সাধারণত চাঁদ এত বড় হয় না, কিন্তু পাহাড়ে উঠলে চাঁদকে অনেক বড় মনে হয়। ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাত, খেয়াল নেই, 2-3টে হবে। কারো পায়ের আওয়াজ শুনলাম, ধীর গতিতে, কিন্তু অনেক ভারী পা। অবাক হলাম, এত ধীরে ধীরে কে হাঁটছে। ভাবলাম হয়তো কোনো চোর হবে, না হলে এইভাবে পা ফেলে ফেলে কেন হাঁটবে। অনেক জোরেই তো হাঁটার কথা, বা সাধারণভাবে হাঁটার কথা। তুমি তো আমাকে চেনোই আপা, ভয় ডর আমি পেতাম না কখনো। হাতে টর্চ নিয়ে গেলাম দরজায়। ভাবলাম দেখি তো কে আসছে। হঠাৎ পায়ের আওয়াজ থেমে গেল। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো শব্দ না পেয়ে আবার শুয়ে পড়লাম। চোখে ঘুম লেগেই আসছিল, এমন সময় দরজার ক্যাচ ক্যাচ আওয়াজ শুনলাম। কেউ একজন আমার দরজাটা খুলছে। শোয়া থেকেই পাশ ফিরে তাকিয়ে দেখলাম লাল বেনারসিতে ঘোমটা দেওয়া একটা মানুষ ঘরে ঢুকলো। চেহারা দেখা যাচ্ছিল না, টকটকে রক্তের মতো লাল শাড়ি পরনে তার। ভয়ে উঠে বসলাম আমি। কে বলার চেষ্টা করলাম, কিন্তু কিছু বলার আগেই আমার গলা চেপে ধরলো মূর্তিটা। হিড় হিড় করে টেনে রুম থেকে বের করে নিল আমাকে সিঁড়ি দিয়ে। চিৎকার করছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও। কাউকে পাইনি।
হঠাৎ করে কেমন যেন বিকৃত গলায় বলল, আমাকে কেন মেরেছিস, আমাকে কেন মেরেছিস? বলার চেষ্টা করলাম, আমি আপনাকে মারিনি, আপনি কে, আমি আপনাকে চিনি না। কিন্তু গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। আমাকে একটানা টেনে নিয়ে যেতে লাগলো। বলতে লাগলো, প্রতিশোধ নিব আমি, প্রতিশোধ, আমাকে কেন মারলি, আমাকে কেন মারলি? যত চেষ্টা করলাম ছাড়িয়ে নিতে নিজেকে, পারলাম না। তারপর এক সময় অজ্ঞান হয়ে গেলাম। সকালবেলা যখন চোখ মেললাম, দেখলাম আমি ঝোপঝাড়ের ভিতরে। শিলিগুড়িতে খুব ঠান্ডা, সেই ঠান্ডায় পুরো বরফের মতো জমে যাচ্ছিল হাত পা। তাকিয়ে কোনো হোটেল দেখলাম না। হাঁচড়ে পাঁচড়ে উঠলাম, সারা শরীর ব্যথা হয়েছিল। হাঁটতে হাঁটতে একটা বাড়ির মতো দেখলাম, দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম শহরের শেষ সীমানার বাড়িটি এটি। বললাম, কেউ আছেন, আমাকে একটু পানি দিবেন? ভেতর থেকে খিড়কি খুলে এক বুড়ি তাকালো আমার দিকে। তারপর দরজা খুলে আমাকে ভেতরে ঢোকালো। বলল, এত ভোরে কোত্থেকে এসেছো বাছা? বললাম, রাতে একটা হোটেলে ছিলাম, কিন্তু সকালে উঠে দেখি ঝোপের ভিতরে। বুড়ি সন্দেহের চোখে তাকিয়ে বললেন, আগে বসো। আমাকে আগুনের পাশে বসালেন, গরম দুধ দিলেন। আমি এক ঢোকে সব শেষ করে ফেললাম। পুরো শরীর তখনও কাঁপছিল। বুড়ি বললেন, কোন হোটেলে উঠেছিলে তুমি? বললাম, হোটেলের নাম খেয়াল করিনি তো, মনে হয় ভিক্টোরিয়া। সন্দেহ নিয়ে বললাম। বুড়ি দাঁড়ানো থেকে ভয়ে বসে গেল। তারপর কি যেন মন্ত্র পড়ে আমাকে ফুঁক দিল। ঘরের চারপাশে পানি ছিটিয়ে দিতে লাগলো। তারপর ভয় নিয়ে বলল, বড় বাঁচা বেঁচে গেছো বাবা, কোনো মুরব্বির দোয়া ছিল তোমার উপর। অবাক হলাম, বললাম, কেন মাঝি, এই কথা কেন বললেন? বুড়ি বলল, বাবাজি, এই হোটেল বহু আগেই পরিত্যক্ত, একদম ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। ওই রাস্তায় কেউ যায় না। কাল পূর্ণিমা তিথি ছিল, একমাত্র পূর্ণিমাগুলোতেই এই হোটেলের অবয়ব ভেসে ওঠে। আর যেই টুরিস্ট বা পথিক এই হোটেলে সেদিন ঢোকে, সে মৃত হয়েই বের হয়। তুমিই প্রথম যে বেঁচে ফিরে এসেছো। ভীষণ অবাক হলাম। বুড়িকে বললাম, মাঝি, আমাকে একটু খুলে বলবেন গল্পটা, কেন হোটেলটাকে গুড়িয়ে ফেলা হয়েছে? বড় শ্বাস ছেড়ে বুড়ি বলল, তখন আমরা ছোট ছিলাম, অত খেয়াল নেই। ব্রিটিশ আমলের কথা বলছি আমি, দেশ তখনও স্বাধীন হয় নাই। হোটেলের নামটি আমি মুখে আনছি না বাবাজি, বোঝই তো, অভিশপ্ত জিনিস, এমনিতেই বলি। ইংরেজদের হোটেল, সেই আমলেই করা। বড় বড় সাহেবরা আসতেন, অনেক জমিদার রাজারাও আসতেন। আমরা যারা গরিব ছিলাম, আমাদের সেখানে যাওয়া বারণ। কোনো গরিবেরই সেখানে যাওয়া বারণ ছিল। শুধু যারা সেখানে বেয়ারা বা চাকরের কাজ করত,
তারাই যেতে পারত। একদিন এক বেয়ারা ছুটি নিল বিয়ে করবে বলে। সে বিয়ে করে তার নতুন বউ হোটেলের পাশের ঝুপড়িতে উঠিয়েছিল। লাল টুকটুকে শাড়ি পরা নতুন বউ। হোটেলের বারান্দায় তখন কিছু ইংরেজদের বড় অফিসার আর জমিদারদের কিছু বখাটে ছেলে ছিল। তারা সেখানে বেড়াতে এসেছিল। এই লোকগুলো করলো কি, সেই টুকটুকে লাল শাড়ি পরা বউটাকে উঠিয়ে নিয়ে আসলো। তার বেচারা স্বামী যখন প্রতিবাদ করতে আসলো, তাকে ধুমধুম গুলি করেই মেরে ফেললো। সবাই তখন ভয়েই সরে গেল, কেউ কিচ্ছুটি বলেনি। মেয়েটা কত কান্না, কত আহাজারি করলো। তাকে উঠিয়ে নিয়ে গেল হোটেলের 4 তলাতে। মেয়েটি তার জীবন বাঁচাতে শেষ চেষ্টা হিসেবে একটা ফুলদানি দিয়ে একটা সাহেবের মাথায় বাড়ি মারলো। অনেক রক্ত বেরোলো। সাহেবটি আর তার বন্ধুরা রেগে গিয়ে ওই নতুন বউটাকে গলা টিপে মেরে ফেললো। এরা সেই নতুন বিবাহিত স্বামী স্ত্রীর লাশকে বাইরে ঝোপের পাশে ফেলে রাখলো। সারাটা রাত সেখানেই পড়ে রইল তারা দুজন। তারপর সকালে উঠে যখন মানুষ চুপি চুপি তাদেরকে দাফন করতে গেল, গিয়ে দেখলো কোনো লাশ নেই। তারা অবাক হয়ে গেল। সেদিন আর কিছুই হলো না। এই সাহেবেরা তখনও সেখানেই ছিল। পরের পূর্ণিমাতে তারা আবার এলো। এর পরের মাসের পূর্ণিমাতে হঠাৎ করে খুব ঝড়ো বাতাস বইল। সবাই ঘরেই চলে গেল, কেউ আর বাইরে বের হয়নি। পরদিন সকালে যখন চাকরেরা হোটেল সাফ করতে গেল, গিয়ে দেখলো 4 তলার প্রতিটা কামরায় যত মানুষ ছিল সবাই মৃত। গলা টিপে মেরে ফেলা হয়েছে সবাইকে। খুব হইচই পড়ে গেল। দূর দূর থেকে সবাই দেখতে এলো। ইংরেজদের বড় বড় অফিসাররাও আসলো, অনেক অনেক জমিদারও আসলো। সবাইকে খুব জিজ্ঞাসাবাদ করা হলো, অত্যাচার করা হলো, কিন্তু কেউই কিছু বলতে পারলো না। কে এই লোকগুলোকে মেরেছে কেউই জানে না। এরপর সব চুপচাপ, যেন কিছুই হয়নি। এরপর সব আবার স্বাভাবিক হয়ে গেল। ঠিক পরের মাসের পূর্ণিমাতেই আবার মানুষ মরল। এবার শুধু 4 তলার মানুষ না, 3 তলার মানুষও মরে পড়ে রইল। পরদিন আবার যখন বেয়ারা ঘর ঝাড় দিতে গেল, দেখলো এবার তো আর হালকাভাবে নেওয়া যায় না। ইংরেজরা ঠিক করলো এই হোটেলটা গুড়িয়ে দেবে। সত্যি সত্যিই তারা গুড়িয়ে দিল। ওই রাস্তা বন্ধ হয়ে গেল। পরের মাসের পূর্ণিমাতে ভয়ে আর কেউই ঘর থেকে বের হয়নি। কিন্তু লাভ হয়নি। সবাই পরদিন দেখলো সেই হোটেলটার জায়গাতে কয়েকজন মানুষ মরে পড়ে রইল। এরা পথিক ছিল, আগের দিনই এই গায়ে এসেছিল বেড়াতে, কিন্তু কোনো হোটেলে ওঠেনি। কেউ একজন তাদেরকে ওই হোটেলটাতেই নিয়ে গিয়েছিল। এইভাবে প্রতি মাসে পূর্ণিমাতে কিছু কিছু মানুষ মরতে শুরু করলো। গত 100 বছরে
কম মানুষ মারা যায়নি। তবে জানো কি বাছা, এরা সবাই কিন্তু লোভী ছিল। এরা সবাই হয় কোনো খুনের সাথে, না হয় কোনো মেয়ের অত্যাচারের সাথে জড়িত ছিল। তাই তারা কেউই বেঁচে ফিরতে পারেনি। কিন্তু তুমি একমাত্র মানুষ গত 100 বছরে যে বেঁচে ফিরেছ। কেন বলো তো? তখন আমি বললাম, মাঝি, আমি কখনোই কারো কোনো ক্ষতি করিনি। অন্তত আমি সজ্ঞানে কখনোই কারো কোনো ক্ষতি করিনি। আর আমি নারীদের অনেক সম্মান করি। আমার মা বোনেরা আমাকে এইভাবেই বড় করেছেন, নারীদের সম্মান করা শিখিয়েছেন। আমি তাদের অসম্মান হতে কখনোই দিব না। তখন বুড়ি অদ্ভুত হেসে বলল, খুব ভালো বাবা, যাও এবার একটু ঘুমিয়ে নাও, তারপর না হয় বাড়ি যেও। আমিও ক্লান্ত শরীর নিয়ে ঘুমোতেই যাচ্ছিলাম, হঠাৎ করে বললাম, মাঝি, এইভাবে মানুষ না মরলে হয় না? এদের তো কোনো দোষ নেই। যারা দোষ করেছিল তারা তো শাস্তি পেয়েছিল, কিন্তু যারা দোষ করেনি তারা কেন শাস্তি পাচ্ছে? বুড়ি অদ্ভুত হেসে বলল, না, কোনো নিরপরাধ লোক শাস্তি পাচ্ছে না, অপরাধী শাস্তি পাচ্ছে। তবে আর যেন কেউ শাস্তি না পায়, এজন্যে তুমি বাবাজি কিছু একটা করতে পারো। বললাম, কি করব মা, বলেন। এই ভয়ের জীবন থেকে আমি সবাইকে মুক্তি দিতে চাই। তখন বুড়ি দেরাজ থেকে একটা পুরনো লাল শাড়ি আর পাঞ্জাবি বের করলো, বিয়ের পোশাক দুটোই। বলল, বাবারে, এগুলো দাফন করতে পারবে? বললাম, হ্যাঁ মা, পারবো, কিন্তু এগুলো কার? বুড়ি হেসে বলল, তা তোমার জানা দরকার নেই, নিয়ে যাও। সত্যি সত্যি তখন আমি ওগুলো হাতে নিলাম। বললাম, কোথায় দাফন করব? বুড়ি বলল, আমি দেখাচ্ছি তোমাকে, আসো আমার সাথে। ঘর থেকে বের হলাম, অবাক হলাম। এখনো রাত পোহায়নি, কিন্তু আমার স্পষ্ট মনে ছিল আমি যখন এই ঘরে এসেছি তখন ঠিকই সূর্য উঠে গিয়েছিল। অবাক হলাম, কিন্তু কোনো প্রশ্ন করলাম না। বুড়ি আমাকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে ঠিক হোটেলের সেই জায়গাটাতেই আসলো। বলল, দাফন দিয়ে দাও। আমি সত্যি সত্যি একটা শাবল হাতে খুব যত্ন নিয়ে সেই বিয়ের লাল শাড়ি আর পাঞ্জাবিটাকে দাফন দিয়ে দিলাম। পেছন ঘুরেই দেখি বুড়ি নেই। অবাক হলাম, মাত্রই তো দেখলাম ওনাকে। হঠাৎ চোখে মুখে অন্ধকার লাগলো, মাথা ঘুরে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, দেখি তোর বাসার সামনে পড়ে আছি আমি। তাই উঠে এখানে আসলাম। কিভাবে আমি শিলিগুড়ি থেকে ঢাকায় আসলাম আমি জানি না আপা, কিন্তু খুব অদ্ভুত কিছু একটা আমার জীবনে হয়েছিল, এটুকু বলতে পারি। এতক্ষণ থেকে গল্পগুলো শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা সহজেই অনেক কিছু বিশ্বাস করি না, কিন্তু অশরীরী গল্প আমাদের সাথে সত্যিই হয়। আপনি খুঁজে দেখবেন আপনাদের আশেপাশে কারো এই রকম গল্প আছে কিনা। যদি থাকে আমাদেরকে জানান, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনাদের গল্পটি মানুষের সামনে তুলে ধরব।